ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন একটি যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইউক্রেন যুদ্ধের উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। এই সংকটের মধ্যে রাশিয়া ও নরওয়েকে ঘিরে নতুন অচেনা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি যে এবার মামলার আসামি হয়েছেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন একটি যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি আরবের সংবাদ মাধ্যম আশারক আল আওসাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবকিছুই সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। জেদ্দা ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে অংশ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় আরাকচি বলেন, ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে আরেকটি যুদ্ধ একেবারেই অসম্ভব নয়। আমরা সেই সম্ভাবনার জন্য প্রস্তুত আছি। তিনি দাবি করেন, চলতি বছরের জুনে 12 দিনের সংঘাতে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, ইসরায়েল ভেবেছিল 48 ঘন্টার মধ্যে আমাদের দমন করা সম্ভব হবে, কিন্তু আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছি। 12 দিনের মাথায় যুদ্ধবিরতির প্রস্তাব তারাই শর্তহীনভাবে দেয় এবং আমরা সেটি গ্রহণ করি। তিনি আরও বলেন, শত্রুরা শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও আমাদের দমাতে চেয়েছিল, কিন্তু যারা ইসরায়েলের সঙ্গে লড়াই করে তাদের অবশ্যই শক্তিশালী হতে হবে। তিনি আরও বলেন, গালফ অঞ্চলের যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেছে, বিশেষ করে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এবং ওমান ও কাতার, তাদের উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ও বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করা। কাতারের আল উদেইদ এয়ারবেসকে ইরান যুদ্ধের শেষ দিকে লক্ষ্যবস্তু করেছিল বলেও জানান তিনি। গাজাবাসীদের প্রতি সহানুভূতি জানিয়ে আরাকচি বলেন, তাদের এখন প্রয়োজন বাস্তব সহায়তা, খাদ্য, পানি ও ওষুধ। এরপরে আসবে শান্তি, ন্যায় এবং অবরোধের অবসান। শাহিদা রুবি, মাইটিভি। ইউক্রেন যুদ্ধের উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। এই সংকটের মধ্যে রাশিয়া ও নরওয়েকে ঘিরে নতুন অচেনা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে নরওয়েকে কৌশলগতভাবে ব্যবহার করা হচ্ছে। রাশিয়া যা ইউক্রেনের সামরিক কার্যক্রম জোরদার করছে, নরওয়ের সীমান্তবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। একই সঙ্গে নরওয়ে নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করতে নানা রকম তথ্যযুদ্ধ ও রাজনৈতিক চাপ প্রয়োগ করছে রাশিয়া। এতে করে ইউক্রেন যুদ্ধের আগুন যেন আরো জ্বলজ্বল করছে। রাশিয়ান ফেডারেশনের উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিন এবং মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক বৈঠকে অংশ নেন, যেখানে তারা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিভিন্ন দিক ও বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী রাশিয়া ইরান সম্পর্কের উন্নয়নে রাষ্ট্রদূত জালালির উল্লেখযোগ্য ও মহতী অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। রাশিয়ার এই কৌশল মূলত ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশের সমর্থন কমানোর চেষ্টা। অন্যদিকে নরওয়ে, যা ন্যাটোর সদস্য দেশ, তার ভূ রাজনৈতিক গুরুত্ব ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা সময়ই বলে দিবে, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও কূটনৈতিক প্রচেষ্টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শাহিদা রুবি, মাইটিভি। Very nice all the time, but it turns out to be. শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি যে এবার মামলার আসামি হয়েছেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ঐতিহাসিক মামলাটি করলেন মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ডের গভর্নর লিসা কুক। এখন দেখার বিষয়, কি হতে চলেছে এই মামলার ফলাফল। এ মামলায় লিসা অভিযোগ করেছেন, তাকে বরখাস্ত করার ট্রাম্পের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং ফেডের স্বাধীনতার পরিপন্থী। কুক আরও বলেন, 1913 সালের ফেডারেল রিজার্ভ আইনে পরিষ্কারভাবে বলা আছে যে কারণ দেখিয়ে একজন গভর্নরকে অপসারণ করা যেতে পারে, যার মানে গুরুতর অসৎ আচরণ বা দায়িত্ব অবহেলা। কুকের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ ফেডে যোগদানের আগের এক বন্ধকি জালিয়াতির অভিযোগ, এমন কোনো অপরাধ নয় যা তার অপসারণের বৈধ কারণ হতে পারে। তিনি অভিযোগটি অস্বীকারও করেছেন।
ডোনাল্ড ট্রাম্প গত 25শে আগস্ট ঘোষণা দেন যে তিনি কুককে তার পদ থেকে বরখাস্ত করবেন। এরপর কুক বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেন এবং দাবি জানান যে মামলার রায় না আসা পর্যন্ত যেন তাকে তার পদ থেকে সরানো না হয়। কুকের এই আইনি পদক্ষেপ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সাধারণত হোয়াইট হাউস ও কংগ্রেসের রাজনৈতিক চাপ থেকে স্বাধীনভাবে কাজ করে থাকে, যাতে তারা অর্থনৈতিক নীতি নির্ধারণে নিরপেক্ষ থাকতে পারে। ট্রাম্পের এই ঘোষণার পর আর্থিক বাজারেও প্রভাব পড়ে। মার্কিন ডলার অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে দুর্বল হয়ে পড়ে। লিসা কুক 2022 সালে ফেডারেল রিজার্ভ বোর্ডে নিযুক্ত হন প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে। তিনি বোর্ডে দায়িত্ব পালনকারী প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে ইতিহাস গড়েন। ফেডারেল রিজার্ভের একজন মুখপাত্র জানিয়েছেন, আদালতের যে কোনো আদেশ তারা মেনে চলবে। শাহিদা রুবি, মাই টিভি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে 29 আগস্ট জানানো হয়, এক বিবৃতিতে রুবিও বলেন, পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, এরই মধ্যে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। রুবিওর ভাষায়, স্ন্যাপ ব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার পরিপন্থী নয়, বরং তা আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করে। আমি ইরানের নেতাদের আহ্বান জানাচ্ছি তারা যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যাতে দেশটি কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের পথে না যায়, শান্তির পথে অগ্রসর হয় এবং নিজেদের জনগণের উন্নয়নে মনোনিবেশ করে। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা স্ন্যাপ ব্যাক প্রক্রিয়া সক্রিয় করেছে। এর অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে। শাহিদা রুবি, মাই টিভি।